একজন মহিলা বা মেয়ে মানুষের একা চলাফেরা করার জন্য জাপান কতটা সেফ, বা একটা ছোট বাচ্চা এমনকি বিদেশি নাগরিকদের জন্য জাপান কতটা সেফ বলে তোমাদের মনে হতে পারে, চলো সেটাই আজকে তোমাদেরকে জানাবো। তাহলে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আমি এখন ভোরবেলা বাজে 4:30, আর আমার কোম্পানির বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার সবে ছুটি হলো, যেহেতু 4:30 তাই হালকা হালকা আলো উঠতে শুরু করে দিয়েছে, কারণ এটা গরমকাল। যদি এটা শীতকাল হতো এখন কিন্তু ঘুটঘুটে অন্ধকার থাকতো। যেহেতু খুবই আর্লি মর্নিং, তার জন্য রাস্তাঘাটে কোনো লোকজন নেই, যদিও থাকে ওই মাঝে মধ্যে ওই একজন বা দুজন বয়স্ক পার্সনদের দেখতে পাওয়া যায়, ওবাচান ওজিচান, যারা কিনা এই সকালবেলা মর্নিং ওয়াকে বের হয়। আর ওই থাকে নামমাত্র কয়েকটা হাতে গোনা গাড়ি যেগুলো চলাচল করে। এই ব্রিজ দিয়ে নামার পর এই কতটা বড় রাস্তার সামনেই বড় একটা সিগন্যাল, পুরো কিন্তু থমথমে। আর আমি এখান দিয়ে একা একা বাড়ি যাচ্ছি কাজ শেষ করে। গরমকাল দেখে তো আলোটা প্রায় ফুটে ফুটে এসছে, কিন্তু শীতকাল হলে কিন্তু ঘুটঘুটে অন্ধকার থাকতো, আর এমনই সময় আমি এই অন্ধকারের মধ্যে বাড়িতে ফিরি। তো জাপান একজন মেয়ে মানুষের জন্য কতটা সেফ আলাদা করে হয়তো তোমাদের বলতে হবে না। এই যে এতটা ফাঁকা পথ, আমি এত ভোরবেলাতে বাড়ি ফিরলাম, কেউ একজন কিন্তু আমার দিকে চোখ তুলেও তাকায়নি, বা কোনো মেয়ের দিকেও এখানে কিন্তু কেউ চোখ তুলে তাকানোরও সাহস পায় না। কারণ জাপানের রুলস বা নিয়মকানুন অনেক শক্ত বা অনেক কঠিন। জাপানের আইন কানুন এত কঠিন হওয়ার ফলে কিন্তু এইখানে ক্রাইম রেট এত কম। অনায়াসে দিন থেকে রাতের মধ্যে যে কোনো সময় তোমরা এইখানে জাপানে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবে, এমনকি মেয়েরাও একা একা যাতায়াত করতে পারবে, সেইটা কিনা তাদের নিজেদের স্বাচ্ছন্দ্য মতো পোশাক পরে। মানে কেউ যদি ছোট পোশাকে নিজেকে স্বাচ্ছন্দ্য মনে করে, সেটা পরেও কিন্তু দিন থেকে রাত অবধি এই 24 ঘন্টা সময়ে যে কোনো জায়গায় অবাধে এবং একদমই নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। জাপানিজ কিংবা ফরেনার যেই হোক না কেন, চোখ তুলে তাকানোরও এইখানে সাহস পায় না। কেননা কোনো রকম কোনো অসুবিধা হলে, পুলিশে কমপ্লেন করা হলে, জাপানিজ হোক বা ফরেনার, দুজনের পক্ষেই হতে পারে কিন্তু বড় বিপদ এবং হ্যারাসমেন্ট। আর সব থেকে বড় কথা, এইখানকার মানুষজন এত রুলস মেনটেন করে চলে, যার জন্যই কিন্তু এই দেশটা এতটাই সুন্দর এবং নিরাপদ। যখন কোনো দেশের মানুষজনেরা এই দেশের সমস্ত নিয়মকানুন একদম অক্ষরে অক্ষরে পালন করে চলে, তখন ওই দেশে আসা অন্যান্য বিদেশিরাও কিন্তু সেই একই জিনিস ফলো করে বা ফলো করতে বাধ্য হয়। আর জাপান যেটার একদম খুব সুন্দর একটা উদাহরণ, যে কোনো দেশের নাগরিকরা চাইলেই কিন্তু তাদের দেশকে নিজেদের জন্য একে অপরের জন্য নিরাপদ করে তুলতে পারে। একজন সাধারণ জাপানিজ মানুষের এখানে যেরকম নিরাপত্তা রয়েছে, সেই রকমই একজন বিদেশি মানুষ, সে ছেলে মেয়ে যেই হোক না কেন, তারও কিন্তু সমান পরিমাণ নিরাপত্তা এবং আইনি সব সুযোগ সুবিধা রয়েছে। এমনকি জাপানে ছোট বাচ্চারাও খুবই অল্প বয়স থেকেই বাসে ট্রেনে একা একাই যাতায়াত করে থাকে, তাদেরও কিন্তু রাস্তাঘাটে কোনো রকম কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না, কখনোই না। আর জাপানিজ পিপলরা কিন্তু প্রচণ্ড হেল্পফুল হয়, আর কাইন্ডনেস আর সততার জন্য তো জাপানিজরা পৃথিবী খ্যাত। তো জাপানে এসে যদি কোনো জায়গায় আপনি হারিয়েও বা যান, এখানকার যে কোনো কমন জাপানিজ পার্সনকেও যদি জিজ্ঞাসা করে থাকেন বা বলে থাকেন আপনার অসুবিধার কথা, সে কিন্তু নিজের সময় থেকেও সময় বের করে ঠিক আপনাকে আপনার নির্দিষ্ট জায়গায় বা একটা সেফ জায়গায় পৌঁছে দিয়ে আসবে। তাই জাপানে এসে ওই হারিয়ে যাওয়া বা নতুন নতুন আসার পর রাস্তা চিনতে না পারার ফলে প্যানিক করারও কোনো ব্যাপার নেই। তাছাড়া জাপানের বেশিরভাগই একটু বড় বা মাঝারি রেল স্টেশনগুলিতে পুলিশ স্টেশনও থাকে একটা করে, তার জন্য কোনো রেল স্টেশনে সমস্যার সম্মুখীন হলেও পুলিশের সহযোগিতা একদম খুবই সাথে সাথে ইনস্ট্যান্টলি পাওয়া যায়। তাছাড়াও জাপানে পুলিশের নাম্বার হচ্ছে 110। এই নাম্বারে কল করলে যে কোনো জায়গায় আপনি বিপদে পড়ে থাকেন না কেন, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পুলিশ আপনাদের কাছে পৌঁছে যাবে। জাপান এতটাই নিরাপদ আর এতটাই সেফ, শুধুমাত্র মেয়েদের জন্য না, প্রত্যেকটা নাগরিকের জন্য, সেটা জাপানিজ নাগরিক হোক বা বিদেশি কোনো ফরেনার যারা এইখানে নানান ধরনের ভিসা নিয়ে থাকছে সেই হোক না কেন।
কোনো দেশের নাগরিকরাই যখন চাইবে যে তারা নিজেদের দেশকে সোশ্যালি নিরাপদ রাখবে প্রত্যেকটা মানুষের জন্য, তখনই কিন্তু এই জিনিসটা একদম সম্ভব হবে। যে কোনো একজন দুজনের চিন্তা দিয়ে কিন্তু এই জিনিসটা করা যায় না। আর জাপান আসার পর আমি এটা তো একদমই বুঝতে পেরেছি যে মানুষজনেরা যদি সংঘবদ্ধ হয়ে চায় তাহলে যে কোনো জিনিসই তারা করতে পারে নিজেদের জন্য, নিজেদের সমাজের জন্য এবং নিজেদের দেশের জন্য। সত্যি জাপান হচ্ছে গিয়ে তার অন্যতম একটা বড় উদাহরণ এই আজকালকার দিনের পৃথিবীতে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার অনেক রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে আমি যেহেতু ঘুমিয়েছিলাম এসে, আর ও গিয়েছিল ডিউটিতে, তো ঘুম থেকে ওঠার পর আমি স্নান টান করে আর খাওয়া দাওয়া করিনি। তেমন কিছু একটা রান্নাও ছিল না, তাই ভাবলাম একটু ভালো কিছু রান্না করি। বড্ড মুখটা অন্যরকম লাগছে, যেহেতু নাইট শিফট করে আসি, মুখে কোনো স্বাদ পাই না, তাই একটু ঝাল ঝাল করে কোনো কিছু খেতে মন চাইলো। যেহেতু মাংসটা এখন ফ্রিজে রয়েছে, ওটাকে বের করে ধুয়ে বরফ গলিয়ে রান্না করতে অনেক সময় লেগে যাবে, তার জন্য একটু ঝাল ঝাল করে ছোট ছোট আলু ছিল ওইগুলো দিয়ে আলুর দম করে নিয়েছি। আর এইখানে চলে এসেছি একটুখানি আমি ওই হলুদ পোলাও রান্না করতে। অত বেশি ঝামেলা করব না, খুবই শর্টকাটে আজকে রান্না করব, অত আর কি রুলস ফলো করব না, নিজের মতো করেই একটা পোলাও রান্না করব। বাসন্তী পোলাও করতে চেয়েছিলাম, কিন্তু নিজের মতো করে এটা একটা হলুদ পোলাও হয়ে গেছে। বাসন্তী পোলাও পুরোপুরি এটাকে বলা যায় না। আর আজকে ওয়েদারে দেখছিলাম বিকেলের পর থেকে বেশ বৃষ্টি হবে, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই ভাবলাম একটু ভালো মন্দ মুখরোচক কিছু খাওয়াই যায়, আর তার জন্যই চলে এসেছি এইখানে। তো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আদা বাটাটাকে ভালো মতো ভেজে নিয়ে এইখানে ঘি, হলুদ, নুন, চিনি মাখিয়ে রাখা আমার এই পোলাওয়ের চালটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে বেশ মিনিট 5 ভেজে নেওয়ার পর যতটা আমি চাল নিয়েছি, এখানে আমি 3.5 কাপ মতো চাল নিয়েছিলাম, তার জন্য এখানে আমি 7 কাপ মতো জল দিয়েছি। মানে যতটা চাল নেওয়া হবে তার ডবল পরিমাণ জল দিতে হবে। দিয়ে তারপর নুন দিয়ে আর গাছ থেকে যে লঙ্কাগুলো পারলাম সেইগুলোই এখন দিয়ে দেব এই পোলাওটার মধ্যে, কারণ চিড়ে দেব না, যাতে বেশি একটা ঝাল না হয়। ওদিকে আমি আলুর দমটা একটু ঝাল ঝাল করেছি। এখন মিনিট 20 মতো এইটাকে ঢেকে রেখে দেব। আর এই যে এইদিকে আমার কর্তামশাইও চলে এসেছে অফিস থেকে। এখানে দেখো চলে এসেছি মিনিট 20 মতো পর আমার পোলাওটাকে একটু নাড়াচাড়া করে দিতে। খুব হালকা হাতে নাড়াচাড়া করব, নয়তো এই চালের দানাগুলো সব ভেঙে একদম ঘেটে যাবে। তো নাড়াচাড়া করে আমার মনে হলো যে একটুখানি জল জল ভাব রয়েছে, তো এটাকে আরও 5 মিনিট মতো আমি ঢেকে দেবো। 5 মিনিট মতো ঢেকে দেওয়ার পর দেখো এখানে আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। দেখে পোলাওটা একটুখানি দলা মনে হলেও এটা কিন্তু একদমই দলা থাকবে না। পোলাওটাকে খুলে একটা সামান্য ঝুড়ি দিয়ে ঢেকে রাখলে যতটা ভেতরে ময়েশ্চার আছে সেটা ছেড়ে যাবে, আর পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এখানে দেখো আমার ডিম সিদ্ধ, আলুর দম আর হলুদ পোলাও একদম রেডি। বাসন্তী পোলাও আর আলুর দম। ভালো আছে শোনা? হন্ত নুনটা ঠিক লাগছে? পোলাওয়ের নুনটা ঠিকই আছে। সারা রাত কাজ করে আসার পর এরকম একটা খাবার। রান্নাবান্না শেষ করে এইদিকে আমরা খেতে বসে পড়েছি, আর ওইদিকে বাইরে কিন্তু ঝুপঝুপ করে বেশ বৃষ্টিও নেমে গেছে। তো আমি সেই একদমই না খাওয়া লাস্ট খেয়েছি কাল রাত্রির বেলা, তো তারপর আমি এখন খাচ্ছি। এতটা সময় পর খাওয়া দাওয়া যখন করছি প্রচণ্ড শরীরটা ছেড়ে দিচ্ছে। তাহলে চলো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কি কি বিষয়ের উপর ব্লগ দেখতে চাও আমাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও।